শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে পুরো ছাদ বাগান ফুলে ফুলে ভরে উঠেছে, প্রচুর ফুল ফুটেছে আজ। আর আজ সকাল সকাল ছাদে এসে কি দেখলাম দেখুন। এই ধরাধামে শুধু মনুষ্য জাতিই নিজেদের নির্বাচন, ভোট, সভা, মিটিং, মিছিল নিয়ে ব্যস্ত তা নয়, এরাও কিন্তু বিরাট সভার আয়োজন করেছে। আর এদের এই সভার জ্বালায় আমরা কান পাততে পারছি না। আজ শনিবার, আর হাজব্যান্ড খুব তাড়াতাড়ি আজকে অফিস চলে গেছে। এই 8টা মতো হবে, তখন ও বেরিয়ে গেছে। ওকে পৌঁছে দিয়ে এসেছি। এসে আমিও ঘরের সমস্ত বাসি কাজকর্ম করে নিয়ে স্নান সেরে নিয়েছি আজকে। আমি প্রত্যেক দিনই ওকে পৌঁছে দিয়ে আসার পর ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসে গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসাই। তো আজকে ভাবলাম অনেক তাড়াতাড়ি যখন ও চলে গেছে, আর এখন যখন রান্নাটাও করছি না, তখন বাসি কাজ সেরে স্নান করে নিই, তারপরে ঠাকুর ঘরের কাজটা করে নিয়ে রান্না করব। আর ও আমাকে বলে গেল যে এখন আমি তো এত সকাল সকাল এত তাড়াতাড়ি খেতে পারবো না ভাত, তুমি রান্না করে রেখো, আমি দুপুরবেলায় এসেও লাঞ্চটা এখানেই করতে পারি বাড়িতে। তো দেখি এখন আসতে পারবে কি না জানি না। আর আজকে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। আর এখন এই 9:30 মাত্র বাজছে সকাল, আর এখনই বাইরে একটু থাকা যাচ্ছে না। ছাতা নিয়ে আমি কাজটা করছি ঠিকই, কিন্তু এখানেও প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। আর আমার ঠাকুর ঘরে যেহেতু জলের কোনো ব্যবস্থা নেই, ওই জায়গাটাতে গিয়েই ধুতে হয়। আর এই জন্যই আমি চেষ্টা করি ঠাকুরের বাসনটা সন্ধেবেলাতেই ধুয়ে রেখে দেওয়ার জন্য। কিন্তু গতকাল তো শুক্রবার ছিল, যোগা ক্লাস ছিল, তো তখন তাড়াতাড়ি করে আর ধোয়া হয়নি, রেখে দিয়ে চলে গেছি। তো এই জন্যই আজকে এখন এই রোদের মধ্যেও ধুতে হলো। তবে ফুলটা তো রোদের মধ্যেই তুলতে হবেই, কেননা সকালে তুলে রাখা হয়নি। আবার খুব সকালে তো ভালো করে ফুলগুলো ফোটেও না, সেই জন্য তোলাও হয় না। তো যাই হোক, এখন ফুলগুলো তুলে নিই। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন বাবাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য আমরা অ্যাপোলো হসপিটাল গেছিলাম। আর ওখানে ডাক্তার অপারেশনের কথা বলেছে, কিন্তু আমরা সেইভাবে সেদিন যেহেতু তৈরি ছিলাম না, সেই বিষয়ে কোনো রকম আমরা ডিসিশান নিতে পারিনি। তো এখন বাবার শারীরিক অবস্থা কীরকম সেটা জানানো আমার মনে হয় আমার দায়িত্ব। আজ শনিবার, গত সোমবার বাবাকে নিয়ে আসা হয় অ্যাপোলো হসপিটালে। তো সেদিনকে অপারেশনের কথা বললেও আমরা এইরকম সবাই এইরকম সিচুয়েশনে তো সবারই বুঝতে পারছেন, হঠাৎ করে অপারেশনের ব্যাপারে ডিসিশান নেওয়াটা বেশ কঠিন। কেননা আমরা চেয়েছিলাম সবাই মিলে বাড়িতে একটা আলোচনা করে বা আরও 2-একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তবেই ডিসিশান নিতে। তো এখন বাবা যথেষ্ট ভালো আছে, এই ডক্টরের ওষুধই চলছে। ওষুধগুলো খাওয়ার পর এখনও বাবার সেরকম বলতে আর কোনো প্রবলেমই হয়নি, ব্যথা যন্ত্রণা কিছুই হয়নি। আর অপারেশনের ক্ষেত্রে আরও 2-1জনের সাথে কনসাল্ট করা, 2-1জন ডক্টরের সাথে কনসাল্ট করাটা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো সেই জন্য আমরা এরকম কয়েকজনের সাথে কথাও বলেছি। আর আমরা বাড়িতেও নিজেরাও এই বিষয়ে একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার থাকে, বাবাকে মেন্টালি তৈরি করা, তাকে বোঝানো, তিনি একটু ভয় পাচ্ছেন। তো সেই সব বিষয় নিয়ে যাই হোক, এখন আমরা মোটামুটি যা কথা বলে বুঝেছি ডক্টরের সাথে, যে অপারেশনটা যদি ওখানেই স্টোনটা আটকে থাকে, তো সেক্ষেত্রে অপারেশনটা করে নেওয়াই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব। তো আমরাও এখন মেন্টালি তৈরি যে অপারেশনটা করে নেব। সেই মতোই আমরা এই যে ইউরোলজিস্টকে আমরা দেখিয়েছিলাম অ্যাপোলো হসপিটালে, ওনার সাথেই আমরা যোগাযোগ করি এবং ওভার ফোনে তার সঙ্গে সব কিছু ডিটেলস আমরা পাঠাই, এবং তিনিও দেখেন এবং আমাদেরকে বলেন যে যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে, সেজন্য আরও একটা ইউএসজি ফর কেইউবি এই রিপোর্টটা করান। যদি এই রিপোর্টটা করানোর পরে দেখা যায় যে স্টোনটা সেই সেম জায়গাতেই আটকে আছে, সেক্ষেত্রে অপারেশন করে নিতে হবে। আর যদি দেখা যায়, অনেক ক্ষেত্রে হয় বেরিয়ে যায়,
ইউরিনের সাথে, তো সেক্ষেত্রে আর অপারেশনের প্রয়োজন নেই। তো আপাতত এরকমই সিচুয়েশান হয়ে রয়েছে। বাবা এমনি শারীরিকভাবে সুস্থই আছে, মানে ব্যথা যন্ত্রণা কিছু সেরকম নেই। তবে এই ডক্টরের ওষুধগুলো চলছে, যেমন খাচ্ছেন উনি বলেছেন এই ওষুধগুলো চলবে এখন, সেহেতু ওষুধগুলো চলছে। আর ব্যথা যন্ত্রণা যেহেতু নেই, সেজন্যই এই রিপোর্টটা, ইউএসজি রিপোর্টটা করাতে বলেছেন। তো সেটা করিয়ে নেওয়া হোক, সামনে কবে করানো যায় দেখি। সেই হিসেবেই আমরা পরবর্তী স্টেপ নেব এবং ডক্টরের সাথেও কনসাল্ট করা হবে। তো চলুন, আজ গোপালের পুজো করতে করতেই আপনাদের সাথে শেয়ার করি গোপাল কিভাবে আমাদের বাড়িতে এলো। আজ থেকে ঠিক 22 বছর আগে গোপাল আমাদের বাড়িতে আসে। আমি তখন নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি। ভজাদার দিদি আর আমার ননদ 2 বান্ধবী ছিল। তো সেই হিসেবে আমার ননদকে বা দিদিকে ও দিদির মতনই ভালোবাসতো। তো সেই সময় ভজাদা যখন বাইরে চলে যাচ্ছিল, তখন স্মৃতি হিসেবে দিদিকে এই গোপালের মূর্তিটা দিয়ে যায়। তো তখন কিন্তু সঙ্গে সঙ্গেই প্রাণ প্রতিষ্ঠা করা হয় না। আমাদের নিচের ঘরে শোকেসের মধ্যে একটা মূর্তি হিসেবে বা শোপিস হিসেবেই রাখা ছিল। এরপর রনির জন্ম হয়, ও একটু একটু করে বড় হয়। আর রনি দিদির কিন্তু খুব ক্লোজ ছিল, কিন্তু আমরা ওর বাবার ট্রান্সফারের জন্য বেশ কিছুদিনের জন্য তখন ওর বাবা যেখানে ছিল নাগাল্যান্ডে, সেখানেও যেতাম, আবার কলকাতাতেও এসে থাকতাম। তো এইভাবেই রাখা ছিল গোপালের মূর্তি শোকেসের মধ্যে। রনির যখন 3-4 বছর মতো বয়স, সেই সময় দিদি মাঝে মাঝেই দেখতো গোপালের পুজো করছে। তো যদিও সেই সময় আমরা কলকাতাতে ছিলাম না, কিন্তু ওভার ফোনেই দিদির সাথে কথা হয়েছিল এবং দিদি তখন মনে হয়েছে যে না, এখন আমার হয়তো গোপালের কে প্রতিষ্ঠা করা উচিত, কেননা গোপাল হয়তো বলতে চাইছে যে সে পুজো নিতে চায় বা কিছু, এটা দিদির বিশ্বাস, দিদি এরকমই আমাকে বলেছিল। তো যাই হোক, সেই থেকে প্রত্যেক জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে গোপালের পুজো করা হয়। তো এখানে যখন থাকতাম তখন দিদির সাথে একসাথে পুজো করতাম। এখন দিদি চলে যাওয়ার পর সবটাই আমি নিজেই করি, সবই ওনার ইচ্ছা। তো এখন গাছে অনেক বেল ফুল ফুটছে, একদিন দেখি গোপালকে একটা মালা তৈরি করে দেব। তো এখন এসে গেছি নিচে, বেশ গরম, প্রচণ্ড পিপাসা পেয়েছে। এখন জল একটু ঠান্ডা গরম মিশিয়ে খেতে ইচ্ছা করছে, তাই 1 গ্লাস এখন গরম ঠান্ডা জল খাবো। একদম নর্মাল ওয়াটারটাও খেতে ইচ্ছা করছে না। আর এই সময় প্রচুর জল খেতে হবে, না হলেই শরীরে কোনো রকম শারীরিক অসুবিধা তৈরি হবে। আর ব্রেকফাস্ট সেরে একেবারে রান্না কাজে যাব। এখন ব্রেকফাস্ট না করলে অনেকটা দেরি হয়ে যাবে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো চলুন আগে ব্রেকফাস্ট সেরে নিই, তারপর রান্নাঘরের কাজকর্মে হাত দেব। এখনই হাজব্যান্ড ফোন করেছিল, বলল সে নাকি দুপুরবেলায় আর খেতে আসবে না, অফিসের ক্যান্টিনেই খেয়ে নিয়েছে, তবে রনি আসবে। তো ও বলতে পারলো না রনি এসে লাঞ্চ করবে কি না। তো যাই হোক, এখন আমি রান্নাটা তো করে রেখে দিই, তারপরে এসে দেখা যাবে, যদি লাঞ্চের টাইমে আসে তো লাঞ্চ করবে, তা না হলে হয়তো একেবারে সন্ধেবেলাতেই আসবে। তো যাই হোক, এখন তেলটা ঢেলে নিলাম, একবারেই তেল বাড়ন্ত হয়ে গেছিলো। আর বন্ধুরা, অনেক সময় হয় আমাদের হাত থেকে সর্ষের তেল বা যে কোনো তেল মাটিতে পড়ে যায় মেঝের ওপরে, এবং সেটা তুলতে আমাদের বেশ মানে নাকাল হতে হয়, কাপড় দিয়ে সার্ফ দিয়ে মুছিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু এই রকম যদি কোনো সময় হয়, তাহলে আপনারা অল্প একটু আটা দিয়ে সেই জায়গাটা মুছে নেবেন, দেখবেন একদম তৈলাক্ত ভাব চলে যাবে। রনি আসলে একটু চিকেন বানানোরই চেষ্টা করি, কেননা ও মাছ ডিম এগুলো অত পছন্দ করে না, চিকেনটা একটু বেশি পছন্দ করে। কিন্তু যেহেতু আগে থেকে জানা ছিল না, সেই জন্য এনে রাখাও হয়নি। আর তাই আজকে ডিমের ঝোল করব ভাবছি। ডিমটা আর আলুটা এইভাবে একেবারে হাঁড়ির উপরে সিদ্ধ হতে দিলাম, ভাত হওয়ার সাথে সাথে ওগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর আজ তুলে নিয়ে এসেছি এই যে পালং শাক, আর এটা হচ্ছে কুলেখাড়া শাক, আর একটু মিষ্টি হেলেঞ্চা, আর কয়েকটা নোটে শাক হয়েছিল, এগুলোই নিয়ে এসেছি। এগুলো সবই বাগানে হয়েছে, তুলে নিয়ে এলাম। তবে আজ মিষ্টি হেলেঞ্চাটাই রান্না করব। শাকটা কেটে এইভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, তাহলে বালি মাটি যেগুলো আছে সেগুলো সব নিচে পড়ে যাবে। আর শাকে তো প্রচণ্ড বালি থাকে সব সময়। এইভাবে ভাত হওয়ার সাথে সাথে আমরা হাঁড়িতে যখন ভাত করি, সেই সময় একই সাথে কিন্তু আমরা ডিম আলু একই হিটে সিদ্ধ করে নিতে পারি। আমার মনে হয় এইভাবে করলে জ্বালানি অনেকটাই সাশ্রয় হয়।
আর এইভাবে কিন্তু আলু ডিম একদম খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়ে যায়। আর ডিমগুলোও গোটা থাকে, অনেক সময় ভেঙে বেরিয়ে যায়, সেটাও হয় না। ছেলেটা যেহেতু সব সময় কাছে থাকে না, ও যখনই আসে তখন চেষ্টা করি ওর পছন্দ মতো কিছু রান্না করে খাওয়াতে। কিন্তু আজকে এমনই অবস্থা যে ওর পছন্দ মতো কিছু একটু করব, মানে ও চিকেনটা খেতে একটু পছন্দ করে। আগে থেকে যেহেতু জানা ছিল না, একটু চিকেনটা এনে যে বানিয়ে রেখে দেবো সেটা করতে পারলাম না। আর ওর ডিমের ঝোল তো একদমই পছন্দ করে না, তো কি আর করা যাবে, ওর পছন্দ মতো একটু রান্না করে খাওয়াতে পারলে আমার মনটাও শান্তি হতো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।